কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আশি বা 4 লাখ টাকা, কিছু সংশোধনী সহ অর্থ বিল পাশ, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রীর। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, সাবেক তথ্যমন্ত্রী ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সমর্থকদের প্রত্যাশা পূরণ করে নকআউট পর্বে জাপানকে হারিয়ে বাংলাদেশের কোটি সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসালো 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। তবে খেলার পুরোটা সময় ছিল টেনশন ও উত্তেজনায় ভরপুর। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। এমন আনন্দ উচ্ছ্বাসের জন্য ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে খেলার পুরোটা সময়। আমরা শুরুতেই বলছিলাম ব্রাজিল 2-1 গোলে জিতবে, আর এটাই হইলো। আমরা অনেক খুশি, অনেক অনেক। আমরা খেলার আগে থেকে আমরা প্রস্তুতি শেষ যে আমরা জিতবো, তারপরও 2টা গোলে চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে খেলার প্রথম গোল জাপান দিলে ব্রাজিল সমর্থকরা বেশ খানিকটা হতাশার মধ্যে পড়েন। প্রথমার্ধে কোনো গোলই আসেনি ব্রাজিলের। একটা দিয়ে দিছে ব্রাজিলটা, আরো 3টা দিব, 3টা মোট 4টা হ্যাট্রিক। আর্জেন্টিনার সাপোর্টার মানে কথা, আর্জেন্টিনার মতো দল পরিবর্তন আমরা করতে জানি না। নেইমার এখনো মাঠে নামে নাই, সো নেইমার নামবে হাফ টাইমের পরে। ইনশাল্লাহ আমরা অনেক ভালো ধরনের একটা কামব্যাক দিব। জাপান অলরেডি আগে একটা দিয়ে দিচ্ছে, এখন ব্রাজিল আমি চাইতেছি আরো 2টা দেব, যাতে আর্জেন্টিনার সাথে সামনে খেলা পড়ে। খেলার ভিতরে হার জিত থাকবে ইনশাল্লাহ। আমরা দোয়া করতেছি যে আমরা যেন ম্যাচটা জিততে পারি, আমরা যেন হাসি মুখে বাসায় ফিরতে পারি। দেশে ফুটবল সমর্থনে যখন মূলত ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত, তখন ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি চাপ স্পষ্ট। আমরা শিওরলি আজকে জয় হব এবং ব্রাজিল অলওয়েজ ভালো খেলে, আজকে ভালো খেলবে। বলেন মেসি একটা ম্যাচ খেলতে বলেন ওদেরকে, পারবে না। একটা ম্যাচ বল খেলতে পারবে, গোলে 5টাই গোল। আমরা ব্রাজিল নিয়ে ম্যাচ গোলে 5টা দিতে পারি আমরা প্লেয়ার। ব্রাজিলকে বিমানে উঠিয়ে দিতে আসছে এখানে। দল থাকবে, প্রতিপক্ষ থাকবে, প্রতিপক্ষ থাকলে খেলা জমবে না। আর এবার জাপানের সাথে ব্রাজিল 2 গোলে জয়লাভ করবে। পারবে না, ব্রাজিলই জিতবে আজকে। ছিল মুহূর্তে মুহূর্তে উত্তেজনা আর গোল হবার অপেক্ষা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের এখন একটাই প্রত্যাশা, তাদের প্রিয় দল ফাইনালে যাবে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। 64টি সংশোধনী সহ সংসদে পাশ হলো 2026 সালের অর্থ বিল। এই বিলে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে কালো টাকা সাদা করার বিধান। চূড়ান্ত এই বিল দিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মাননীয় অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সোমবার শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন 2026-27 অর্থ বছরের অর্থ বিল। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণের জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অনিশ্চয়তা সত্ত্বেও নতুন বাজেটের পদক্ষেপ দিয়েই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। সেই আশায় করমুক্ত আয়সীমা 1 লাফে 50,000 টাকা বাড়ানো এবং কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের চূড়ান্ত প্রস্তাব দেন তিনি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী জানান, তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে ধাপে ধাপে কমবে মূল্যস্ফীতি। সরকারের পরিচালন খরচ কমিয়ে বাড়ানো হবে উন্নয়ন। আমাদের সরকারের গৃহীত উদ্যোগ সমূহের কারণে
রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে মাননীয় স্পিকার। এটা আরো বাড়বে মাননীয় স্পিকার। আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে। অর্থমন্ত্রী জানান 2026 সালের মে মাস পর্যন্ত দেশে বিদেশে প্রায় 72,000 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে খালি হাতে ফিরেছে এমন সমালোচনারও জবাব দেন তিনি। সরকার আইএমএফ হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফেসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছে মাননীয় স্পিকার। আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে আইএমএফ এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব। পরে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অর্থবিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। অর্থবিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2026 পাশ হলো। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এর আগে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 3টি বিষয়ে জোর দেওয়া হয়েছে: পুনরুদ্ধার, উৎপাদন এবং পুনর্গঠন। এই 3 কৌশলে অর্থনীতিকে বাস্তবায়ন করতে চায় সরকার। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐক্যমত দ্বিমত হয়েছে, কিন্তু দেশের মানুষের সামনে তারা একটি আশা তুলে ধরতে পেরেছেন। আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিকতেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই বছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। সংসদ নেতা বলেন, গত 17 বছরে দেশের উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। মূল্যস্ফীতির কারণে কি হয়েছে জনগণ তা টের পেয়েছে। তিনি বলেন, তার সরকার সংকটের কথা অস্বীকার করতে চান না, আবার এটিকে অজুহাত বানাতে চান না। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে। আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা, সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন।
কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে যা করা প্রয়োজন তাই করবে সরকার। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা করবে। অর্থমন্ত্রীকে বেশ কিছু কর কমানোরও অনুরোধ জানান সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল। বন্টননামা, দলিল, রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল, যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনে সংসদের ভিতরে এবং বাইরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। আসসালামু আলাইকুম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া 1 ঘন্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেবে। ট্রাইব্যুনালের জন্য অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে 14 মে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর গত 22 জুন মামলাটির রায়ের দিন ঠিক করা হয় 30 জুন। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু।
তিনি কারাগারে আছেন। ইনুর বিরুদ্ধে মামলায় নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোনে কল করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে যান ইনু। 2024 সালের 26 অগাস্ট তাকে গ্রেফতার করা হয়। দেশ বরেণ্য চিত্রশিল্পী 21 পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ারের প্রথম জানাজা আজ। বিটিভিতে তার প্রথম জানাজা হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোস্তফা মনোয়ারের দ্বিতীয় জানাজা হবে। গত 14 জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় মোস্তফা মনোয়ারকে। সোমবার সকাল 8:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে মোস্তফা মনোয়ার দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে 2004 সালে তাকে 21 পদক দেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, কিছু সংশোধনী সহ অর্থ বিল পাস, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রী। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, সাবেক তথ্যমন্ত্রী ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।